গুড মর্নিং সবাইকে। চিন্তা মুক্ত মুখ। যদিও গল্পটা পাইছেন রাতে চোখে হাসির সাথে মুখে দিত হাসি, চোখে হাসির সাথে মুখে দিত হাসি, চোখে হাসির সাথে মুখে দিত হাসি। ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। সবাই আছে এখানে, বাবা, ভাইয়া আর আঙ্কেল মানে ইসির বাবা কিছু নিয়ে আলোচনা করছে। আলোচনার মূল বিষয় তাদের অফিস, ব্যবসা এসব। আর অন্যরা তাদের নিজেদের কাজে ব্যস্ত। আমি গিয়ে এক কাপ কফি চেয়ে নিয়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে আসছি, এমন সময় কলিং বেল বেজে উঠল। ভাবি, আমি দেখছি। মা, আচ্ছা যাও। দরজা খুলে দেখে একটা সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে, হাতে একটা ভারী ব্যাগ আর কাঁধে একটা গিটার। এটা কি আফজাল আল ইমরান আঙ্কেলের বাড়ি? ভাবিজি, আপনাকে তো চিনলাম না। সে জি আমি সুজন। আদ সরি, রাজদীপের বন্ধু। ভাবি, আচ্ছা ভিতরে আসুন। ভাবি একটা লোককে ভিতরে নিয়ে আসছে দেখে সবাই সেদিকে তাকায়। আর আমি উঠে গিয়ে ছেলেটার সাথে হাত মেলাই। সে আমাদের ডিপার্টমেন্টের একজন ভারপ্রাপ্ত অফিসার। কা জের সূত্রে ওর সাথে পরিচয় হলেও আমরা মোটামুটি বন্ধুর মতোই। আমি দোস্ত আয়। আঙ্কেল ও হলো আমার বন্ধু সুজন, যার কথা কাল ভাবি বলেছিল। বাবা, হো আচ্ছা, বসো বসো। এভাবে সবার সাথে ওর পরিচয় করিয়ে দিয়ে আমি ওকে আমার রুমে নিয়ে আসি। আমি এক কাজ কর, তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর কথা বলছি। সুজন ওকে বলু। সুজন ফ্রেশ হতে ওয়াশরুমের দিকে এগুলে একজন এসে আমাদের দুজনকে নিচে যেতে বলে ব্রেকফাস্ট করার জন্য। আমি সুজনকে নিয়ে নিচে চলে যাই। সবাই খাবার খাচ্ছি, কিছুক্ষণ পর ইসি এসে একটা চেয়ার টেনে বসে পড়ে। সবাই চুপচাপ খাবার খেয়ে চলেছে, হঠাৎ ভাইয়া বলে আন্ডারস্কোর। ভাইয়া তামি। সুজন, তুমি কি কর? ভাইয়ার কথাটা শুনে ইসি খাল উঁচু করে সুজনের দিকে তাকায়, ভ্রু যোগল কুতরে। বোঝার চেষ্টা করছে ছেলেটা আসলে কে। শত হলেও পুলিশের চোখ বলে কথা। সুজন আপাতত কিছু করছি না। শহরের নতুন এসেছি, দেখা যাক। আগে তো ভালো করে দেখে নেই। আঙ্কেল ঠিকই আগের শহর চিনে নাও। মেয়ে তো শুনলাম তুমি কিছুই চিন না আর বারবার বিপদে আটকে যাও। সবাই কথা বলছে আর আমি শুধু ইসির রিয়েকশন দেখছি, কারণ ও খুব ভালো করেই জানে আমি কাল কোনো বন্ধুর কাছে যাইনি। খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসি আমার রুমে, কিন্তু সুজন আসতে পারেনি। ড্রয়িং রুমে সবার সাথে গল্প করতে বসছে। আমি ল্যাপটপে কাজ করছি, হঠাৎ পানির প্রচণ্ড তৃষ্ণা পাই, অথচ জগটা দেখি খালি, হতাশ মুখ। এত পানি কখন খেয়ে ফেললাম ভাবলে শির মুখ। বলে জগটা নিয়ে রুম থেকে বেরিয়ে একটু এগোতেই ইসির সামসামনি হয়ে যায়। আমি কোনো রকমে ওরে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আমার চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে আমার হাতে একটা হেঁচকা টান মেরে কিছুটা পিছনে নিয়ে আসে। জায়গাটা আমার আর ভাইয়ার রুমের মাঝামাঝি অংশে খালি জায়গা। ইসি দেওয়ালের সাথে আমার হাত চেপে ধরে আছে। যদিও ও প্রচণ্ড জোরে চেপে ধরেছে, তবুও আমি চাইলে নিজেকে ছাড়িয়ে নিতে পারি, কিন্তু ইচ্ছে করছে না। জিভ বার করে কাটা ও দৃঢ়ভাবে চোখ বন্ধ করা মুখ। আমি কি করছেন তা কি আপনি? চিন্তিত মুখ, চিন্তিত মুখ। ইসি একদম চুপ, সোজা হয়ে দাঁড়ান, রাগের মুখ। আমি মানে অবাক হয়ে যাওয়া মুখ। আমি কিন্তু চিৎকার করব। হাঁচি। ইসি মেরে এখন নাকটা ফাটিয়ে দেব বলে দিলাম, নাক থেকে স্টিম বেরোচ্ছে এমন মুখ। আমি পরিশ্রান্ত মুখ, পরিশ্রান্ত মুখ। ইসি, গ্রামারটা আপাতত আমার সামনে করা বন্ধ করুন। আমি কিসের কথা বলছেন আপনি? চিন্তা করার মতো মুখ। ইসি, জাস্ট স্টপ দিস। কে আপনি? কেন নিজের পরিচয় লুকাচ্ছেন? আমি ম্যাডাম, আমি বুঝতে পারছি না আপনি কি সব বলছেন। মুখে সামান্য হাসি। ইসি, আমার পরিবারের মানুষগুলোকে সহজ সরল পেয়ে আপনি তাদের বোকা বানাচ্ছেন। তাদের ইমোশনটাকে কাজে লাগিয়ে নিজের কাজ করে নিচ্ছেন। আমি কিসের ইমোশন? ইসি, একদম ন্যাকা সাজার চেষ্টা করবেন না। আমি সত্যিই বুঝতে পারছি না আপনি ঠিক কোন ইমোশনের কথা বলছেন। ইসি, এর বাড়ি লোক আপনাকে তাদের ছোট ছেলের স্থানটা প্রায় দিয়ে দিয়েছে। এটা কি আমার দোষ ম্যাডাম? ইসি, দোষগুণ বুঝি না, বুঝতে চাই না। আপনি কি করেন? এগুলোর মুখোশ তো আমি খুব শীঘ্রই খুলে দেব। আপনি আমায় ভুল বুঝাচ্ছেন। ইসি, জাস্ট শাট আপ। এই বাড়িতে থাকুন, খাওয়া দাওয়া করুন, ঘুরে বেড়ান। তবে এই বাড়ির কারো ক্ষতি করার প্ল্যান যদি করে থাকেন তো সেটা অচিরেই শেষ করে দিন। না হলে এর ফল ভালো হবে না। আমি আর কিচ্ছু বলতে পারছি না। শেষ পর্যন্ত ও আমায় এতটা নিচে নামিয়ে দিল। আমি আমার নিজের পরিবারের ক্ষতি করার প্ল্যান করব। এটা ভাবলি কি করে ইসি? কথাগুলো আমি মনে মনে ভাবছি। ওরই বা দোষ কি? ও তো আর জানে না আমি কে। আমি খাই এখানেই দাঁড়িয়ে আছি, ইসি চলে যেতে নিয়ে আবার কি ভেবে যেন ফিরে এসেছে। ইসি, আর একটা কথা কান খুলে শুনে নিন এবং মাথায় ঢুকিয়ে নিন। আদির জায়গাটা নেওয়ার কথা ভুলেও ভাববেন না। এই বাড়ির লোকেরা আপনাকে আদির স্থান দিলেও আমি কোনো দিন সেটা হতে দিব না। এবারও আমার মুখ দিয়ে আর কথা বেরোয়নি। আর ও আমার উত্তরের অপেক্ষা না করেই চলে যায়। আমি বোকার মতো ওর যাওয়ার দিকে চেয়ে আছি, মুখে সামান্য হাসি। আমাকে
এখানে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সুজন কিছুটা অবাক হয়, কারণ ও দেখেছে ইসিকে এখান থেকে বেরোতে। সুজন গুরু, গুরু, এই গুরু, আমি হোক হুম, বল বল। সুজন কি বলবো, এখানে এমন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? আমি কই কিছু না তো। সুজন কথা লোকাচ্ছ কেন? গুরু এমনটা কিন্তু কথা ছিল না। আমি আচ্ছা ঠিক আছে বলছি, আগে পানিটা নিয়ে আসি, তারপর রুমে এসে তোমায় সবটা বলছি। সুজন আমায় দাও, আমি নিচে গিয়ে নিয়ে আসি। আমি না থাক, তুমি রুমে যাও, আমি নিয়ে আসছি। সুজন আরে গুরু দাও তো, বলে জগটা আমার হাত থেকে নিয়ে নিচে চলে যায় আর আমি চলে যাই রুমে। রুমের ভিতরে সোফায় হেলান দিয়ে বসে ইসির বলা কথাগুলো ভাবছি, হঠাৎ নিচ থেকে চিৎকারের আওয়াজ পেলাম। আমি কি হলো, নিচে চিৎকার করছে কে? আমি রুম থেকে বেরোই, নিচে নামিনি, দোতলার উপরে রেলিং ধরে দাঁড়িয়ে আছি। দেখছি নিচে আমার আগে সবাই পৌঁছে গেছে ঘটনাস্থলে। নিশির সারা শরীর ভেজা, বুঝতে আর বাকি নাই কে করেছে, কারণ পাশেই জগ হাতে নিয়ে দাঁড়িয়ে নখ কামড়াচ্ছে সুজন। নিশি ইউ, দাঁত বার করা মুখ, দাঁত বার করা মুখ, দাঁত বার করা মুখ। ইডিয়েট। সুজন মো, মো, ম্যাডাম, ম্যাডাম দেখুন আমি ইচ্ছে করে করিনি, প্লিজ বিশ্বাস করুন, হতাশ মুখ, হতাশ মুখ। নিশি রাগের মুখ, রাগের মুখ, রাগের মুখ। সুজন আন্টি আমি ইচ্ছে করেনি। অপরাধীর মতো মুখ করে মায়ের কাছে গিয়ে কথাটা বলল সুজন। মা, নিশি মামনি ও তো ইচ্ছে করেনি বলছে। তুই আর রাগ করিস না মা, যা ভিতরে গিয়ে চেঞ্জ করে নে। খালামণি হুম যা, খালি খালি ওভার রিয়েক্ট করিস। তোদের দু বোনের সব আন্ডারস্কোর। এইটুকু বলেই খালামণি নিশির দিকে তাকিয়ে থেমে গেলেন। আর কিছু না বলে উনি চলে গেলেন ড্রয়িং রুমের দিকে, আর বাকিরা যার যার কাজে। ইসি এখনো সেখানেই দাঁড়িয়ে, একার আছে ওর মায়ের চলে যাওয়ার পথে তাকিয়ে, আর আমি উপরে দাঁড়িয়ে সবটা দেখলাম। কিছুক্ষণ পর সুজন পানি নিয়ে রুমে ঢুকল। আমি পানিটা অনিচ্ছাকৃতভাবেই পড়েছিল। সুজন এটা কেমন প্রশ্ন গুরু? আমি ইচ্ছে করে কেন ফেলবো? আমি কিন্তু তোমাকে খুব ভালো করে চিনি। সুজন আর আমি একসঙ্গে ট্রেনিং করেছি। আর্মিতে আসলেও সে মোটেও আর্মির মন মানসিকতা নিয়ে আসেনি। সব সময় কারো না কারো পিছু লাগতো। যখন আমাদের খুব কঠিন কাজ দেও হতো, তখন ট্রেনিং শেষ করে ও ট্রেনারের পিছনে লাগতো আর নানাভাবে হেনস্থা করার চেষ্টা করত। সুজন আমি কিন্তু এখন অনেক পাল্টে গেছি। আর হ্যাঁ, এখন পানিটা অ্যাক্সিডেন্টালি পড়ে গেছে। আমি আচ্ছা। সুজন বাদ দাও, তুমি এখন ওখানকার ঘটনা বল। আমি কখনকার? সুজন ভুলে গেলে? আরে ওই তুমি জগ নিয়ে দাঁড়িয়ে ছিলে স্ট্যাচুর মতো। আমিও আচ্ছা বলছি শুনো। তারপর ওখানকার খণ্ডচিত্র আমি তুলে ধরি সুজনের কাছে। পুরোটা বলিনি, আর এটাও সে জানে না আমি এই বাড়ির ছেলে। সুজন ও আচ্ছা বুঝলাম। আমি কি বুঝলে? সুজন যা বললে। আমি আচ্ছা বাদ দাও। আর হে তুমি না তুই করে বলার অভ্যাস কর, না হলে আবার সন্দেহের শিকার হতে হবে। সুজন হুম আচ্ছা ঠিক আছে। আমি আর হে এখানে কিন্তু আমার বন্ধুর অভিনয় করলে চলবে না। ভুলি কিন্তু যেও না আমাদের আসল দায়িত্ব। সুজন ইউর ডন, কি ওয়ারি গুরু। তারপর দুজনে মিলে ল্যাপটপে কাজ করতে বসি, যদিও কাজ নাও আকার আমি সুজনকে পূর্বের কাজগুলো বুঝিয়ে দিচ্ছি। সুজন হুম বুঝলাম। আর চিন্তা কর না, আমরা সবাই তো আছি। আমি তোমরাই ভরসা। আমি একা কি করতে পারি আর? দুজনে এইভাবেই কথা বলতে 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 হঠাৎ আমার ফোনটা বেজে উঠে আন্ডারস্কোর। আমি হ্যালো। অপর পাশ। আমি ও গড, তুমি ঠিক শুনেছ। অপর পাশ। আমি গুড জব। তুমি ওইখানেই থাক, আর নজর রাখার চেষ্টা কর। অপর পাশ। আমি বে। ফোনটা কেটে আমি সুজনের দিকে তাকাই, দেখি সে আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি কাজ অনেক এগিয়ে গেছে সুজন। সুজন কে ছিল? আমি চল যাই, আমরা গিয়ে পুরো ঘটনা শুনে আসি। আমি আর সুজন দুজনেই তৈরি হয়ে নেইব। আকার ইরে যাওয়ার উদ্দেশ্যে, আর বেরোনোর সময় বাসায় বলে আসি আজ আমরা বাইরে খেয়ে নেব। সুজনকে শহর ঘুরতে নিয়ে যাচ্ছি। আমরা দুজন বেরুচ্ছি আর ইসি বাইরে থেকে ভিতরে ঢুকছে। যাক, নিশ্চিন্ত পিছু নিবে বলে মনে হয় না। আমি বাইকটা বের করে নিয়ে আসি। সুজন হুম। আমি বাইক নিয়ে এলে সুজন আমার পিছনে উঠে বসে, তারপর আমি চালানো শুরু করি আন্ডারস্কোর। সুজন এখন আমরা কোথায় যাচ্ছি? আমি চল গিয়ে দেখি। আমাদের জন্য গুড নিউজ নিয়ে বসে আছে। সুজনকে সে। আমি আরে ভাই একটু অপেক্ষা কর। সুজন আর কিছু বলল না। আমার বাইকটা একটা বড় ক্যাফের সামনে ব্রেক মেরে থামিয়ে দিলাম। ওকে ইশারায় নামতে বললে সে নেমে যায়, আর আমি বাইকটাকে সাইডে পার্কিং করে ভিতরে চলে আসি। ভিতরে একটা কোণার টেবিলে দুটো ছেলে বসে আছে। আমি তাদের দিকে আঙ্গুল দেখিয়ে সুজনকে বলি আন্ডারস্কোর। আমি ওই যে দেখ, এরা দুজনের নাম। একজন নীরব, অন্যজন রাতুল। যে চারজন আমার সাথে আছে ওরা তাদেরই মধ্যে দুজন। সুজন আচ্ছা। আমি চল ভিতরে যাই। আমাকে দেখে ওরা দুজন উঠে দাঁড়াল। নীরব হ্যালো শির, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। তোমরা? রাতুল জি স্যার, আমরাও ভালো। আমি হলো সুজন সরকার। সুজন হ্যালো।
সে দুজনের সাথে কুশল বিনিময় করে নিল আর আমি ওদের পরিচয় দিয়ে দিলাম। আমি কি অর্ডার করব বল? কে নিবে? রাতুল কিছু না স্যার, ব্রেকফাস্ট করেই বেরিয়েছি। সুজন আমরাও তো সেম। আমি তাহলে 4টা কফি অর্ডার করে দেই। যেই কথা সেই কাজ, ওয়েটারকে ডেকে অর্ডার করে দিলাম। আমি বলো এবার কাজের কথা বল। নীরব স্যার সবকিছু এখন পানির মতো পরিষ্কার। বলেই ওরা বলা শুরু করলো, আমি গুড জব ফর এভরিওন। দের কথা সুজন বুঝতে পারেনি তাই সে বলে তাকে যেন এখানেই সবটা বুঝিয়ে বলা হয়। আমি ঠিক আছে বলছি, শুধুমাত্র তোকে না, আমার পাঠক পাঠিকাদের ও বলি ঘটনা, যার খণ্ড চিত্র তাদের আগে থেকে জানা। সুজন বল। হ্রস্বই কার্ড বিসর্গ চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি নাম তো শুনেছিস? সুজন আমি এই কোম্পানির বর্তমান কর্ণধার মি রূপ চৌধুরী আর উত্তরসূরি তার পুত্র রোহান চৌধুরী। কিন্তু রোহানের পিতা রূপ চৌধুরী নন। সুজন তাহলে কে? আমি বলছি, রোহানের মা রাবেয়া চৌধুরী আর নানা ছিলেন রহমান চৌধুরী, যার কোনো ছেলে সন্তান ছিল না। রহমান চৌধুরী তার কন্যা রাবেয়া চৌধুরীকে বিয়ে দেন একজন ব্যবসায়ীর সাথে যার নাম রেজওয়ান চৌধুরী। দুর্ভাগ্যজনক রোহানের জন্মের 1 বছর পর একটা অ্যাক্সিডেন্টে মারা যান রোহানের বাবা। এই অল্প বয়সে মেয়েকে বিধবা হতে দেখে ভেঙে পড়েননি রহমান চৌধুরী। এরই মধ্যে একদিন তিনি ব্যবসার কাজে দেশের বাইরে যান এবং সেখানে একজন সুদর্শন ছেলের সাথে দেখা হয়। ছেলেটি বিদেশে রহমান চৌধুরীকে অনেক সাহায্য করে, তার খেয়াল রেখেছে, সব কাজে সাহায্য করেছে। ছেলেটি ছিল ভাগ্যান্বেষী একজন মানুষ, সে কাজের উদ্দেশ্যে গেছিল সেখানে আর তখনই দেখা হয়ে যায় চৌধুরীর সাথে। ধীরে ধীরে সে হয়ে ওঠে রহমান চৌধুরীর একজন বিশ্বস্ত সহযোগী। সেই বিশ্বস্ত লোকটাই হলেন বর্তমান চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কর্ণধার রূপ চৌধুরী। সুজন বাহ, এত দেখি সেই রকম ভাগ্যগুরু। আমি রূপ সাহেব অতি চালাক একটা প্রাণী। রহমান সাহেবের ভেঙে পড়ার কারণটা খুব ভালো করেই বুঝে নেই। রোহানের যখন 3 বছর বয়স তখনই সাহস করে প্রস্তাব করে বসে তিনি রাবেয়া চৌধুরীকে বিয়ে করতে চান আর রোহানকে নিজের ছেলে হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দেই। রাতুল স্যার দাবার চাল, কিন্তু মাঝখানে আরও চেলেছেন উনি। আমি কি রকম? নীরব স্যার চৌধুরী কিন্তু আগে থেকে বিবাহিত ছিলেন। আমি কি? রাতুল আজকের খবর তো এটাই। নীরব রাফসান চৌধুরী রূপ চৌধুরীর আগের স্ত্রীর ছেলে। আমি অবাক হয়ে যাওয়া মুখ, অবাক হয়ে যাওয়া মুখ, অবাক হয়ে যাওয়া মুখ, অবাক হয়ে যাওয়া মুখ। নীরব অবাক, আমরাও হয়েছিলাম। আর এর জন্যেই আপনাকে ডেকেছি স্যার। নীরব হাসপাতালের ফোসানের কেবিনে বসে থাকা মহিলা, উনি রাফসানের মা আর রূপ চৌধুরীর প্রথম স্ত্রী। সুজন ওয়েট, কি বললে প্রথম স্ত্রী? তার মানে সে আগে থেকেই বিবাহিত? আমি জল তো সেদিকেই যাচ্ছে দেখতে পাচ্ছি। রাতুল শুধু তাই নয় স্যার, সে যে বিবাহিত এই কথাটা তিনি লুকিয়ে গেছেন সবার কাছ থেকে। বাংলাদেশ আসার পর রহমান চৌধুরীর সাথে কাজ করে এবং রহমান সাহেবের চক্ষু অগোচরে অঢেল টাকা পয়সা হাতিয়ে নিজের ব্যাংক ব্যালেন্স কার নেন আর তারপর আগের স্ত্রী আর ছেলেকে পাঠিয়ে দেন বিদেশে। সেখানেই বড় হয় রাফসান চৌধুরী। আর এদিকে উনি চালিয়ে যান ওনার লীলা খেলা। আমি বাহ, ঘটনা এখন জলের মতো পরিষ্কার। এক ধাক্কায় কেস সমাধান হয়ে গেল। রাতুল, তবে স্যার একটা ব্যাড নিউজ আছে। আমি কেমন? রাতুল, আমরা খুব কষ্টের রূপ চৌধুরীর পূর্ব বায়োডাটা খুঁজে বের করতে সক্ষম হয়েছি, কিন্তু তার করা ক্রাইমের বিরুদ্ধে কোনো জোরালো প্রমাণ পাইনি স্যার। নীরব, এক্ষেত্রে সে অনেক পাকা খেলোয়াড়। আমি তবে রূপ চৌধুরীও জানেন না ওনার পিছনের এত তথ্য লিক হয়ে গেছে। আরও হবে। তোমরা তোমাদের মতো কাজ করে যাও, পরবর্তী নির্দেশনা আসার আগে যেমন বলা হয়েছে তেমন করে যাও। আর রূপ চৌধুরী, উনাকে আমি দেখে নিচ্ছি। সুজন, প্লেন কি এখন গুরু? আমি রাতুল, আজ তোমরা বাসায় চলে যাও, খুব সাবধান থাকবে। আমি সুজনকে নিয়ে এক জায়গায় যাচ্ছি, সেখানে থেকে তোমাদের বাসায় যাব আর আজ সবাই তোমাদের এখানেই দুপুরের খাবার খাবো এবং সেখানেই প্লেন সম্পর্কে জানতে পারবে। এখন তোমরা আসতে পার। ওকে শির, বলে ওরা দুজন উঠে দাঁড়াল। আমি সুজনকে নিয়ে আবারও বাইক স্টার্ট দিলাম। সুজন রূপ চৌধুরী তো মহাধরিবাজ, তাকে ধরতে হলে আমাদেরও ধরিবাজ গিরির পিএইচডি করতে হবে। আমার অলরেডি করা আছে, সময় হলে টের পাবে। এখন চল সামনে যাই। সুজন, আচ্ছা আমরা এখন কোথায় যাচ্ছি? আমি আরেকজনের সাথে দেখা করতে। সুজনকে সে, আমি গিয়েই দেখি। সুজন আর কিছু বলল না। কিছুক্ষণ পর আমি একটা বড় খাবার দোকানের সামনে বাইকটা রেখে ভিতরে ঢুকে গেলাম। সেখানে একজন বসে আছে আমাদের জন্য। আমাকে দেখে সে স্যালুট জানালো _ আমি বসো। রাজন স্যার, আপনি এখানে? সুজনকে, সুজন, আমি তোমাদের সাথে যোগ দিয়েছি এই কেসের ব্যাপারে। তোমরা দুজন দুজনকে চিন। তারপর খুলে বলল তাদের পূর্ব পরিচয়, যা আপনাদের না জানলেও চলবে।
রাজন স্যার এই নিন, বলি আমার দিকে একটা ফাইল বাড়িয়ে দেশে। আমি দাও। আমি ফাইলটা খুলে দেখছি, সাথে সাথেই সুজন ফাইলের ভিতরে মেয়েটার ছবিটা দেখে বলে আন্ডারস্কোর। সুজন বুড়ুয়ে তো চিন্তা করার মতো মুখ, চিন্তা করার মতো মুখ। আমি এত ভাবতে হবে না। আমি বলছি, ওর নাম ঈশিতা জামান। আমরা যেই বাড়িতে উঠেছি তুমি তাকে সেখানেই দেখেছ, আর ওটা ওদেরই বাড়ি। সুজন আচ্ছা। আমি হুম। ও আইপিএস অফিসার। রাজন ইয়েস শির। তবে এরা সিক্রেট ভাবে কাজ করে, বিশেষ কিছু মানুষ ছাড়া আর বেশি কেউ এদের চিনে না। আমি এবার বুঝতে পারছি বাড়ির কেউ কেন জানে না। সব কিছুই পরিষ্কার হতে চলেছে। সুজন এই কেসের সাথে এই মেয়ের কি সম্পর্ক? আমি আছে। রাজন তুমি এখন আসতে পারো। সাবধানে থেকো কেমন? রাজন ওকে শির। বলেই রাজন এখান থেকে চলে যায় আর আমি সুজনকে নিয়ে চলে আসি রাতুলদের ফ্ল্যাটে। রাস্তায় আসতে আসতে খুলে বলি এই কেসের সাথে ঈশির সম্পর্ক কি। এখানে এসে আমি ওদের সাথে কিছু প্ল্যান করে নিলাম। প্ল্যান আপনারা পরে জানতে পারবেন। রাতুল আপনি চাকরি ছেড়ে দিলে কি আমরা সেখানেই থাকব? আমি আপাতত থাকবে। নীরব স্যার আচ্ছা ঠিক আছে। তবে আমি কোনো কিন্তু নয়, যা বলছি তাই হবে। ওকে শির। সবাই একসাথে বলে ওঠে। ওদের সাথে আরো কিছুক্ষণ কথাবার্তা বলার পর আমরা দুজনেই চলে আসি বাড়িতে। আমি ভিতরে ঢুকছি তখন বাবা পিছন থেকে ডাক দিলেন আন্ডারস্কোর। বাবা রাজ। আমি জি আঙ্কেল। বাবা আগামীকাল কিন্তু তৈরি থেকো তোমরা দুজন। আমি কেন? বাবা কাল ওদের বৌভাত, ভুলে গেলে? আমি চাই তোমরা দুজনও যাবে। আমি আঙ্কেল আমি না গেলে হয় না। বাবা না হয় না। আমি আচ্ছা বলে নিজের রুমে চলে এলাম। মনে মনে বাবাকে অনেক ধন্যবাদ দিলাম, কারণ বাবা না বললেও আমরা কাল সেখানে অবশ্যই যেতাম। বাবা বলে ডিমান্ডটা একটু বাড়িয়ে দিল। আমি সুজন তৈরি থাকিস, কাল যেতে হবে। সুজন কোথায়? আমি চৌধুরী বাড়িতে। সেখানে থেকে শুরু হবে আসল খেলা। সুজন তুমি ঠিক কি করতে চলেছ বল তো গুরু। আমি আবার তুমি? সুজন সরি, তুই আর ভুল হবে না। আমি আচ্ছা ঠিক আছে এখন ফ্রেশ হয়ে নে। সুজন চলে গেল ওয়াশরুমের দিকে আর বেলকনির দিকে পা বাড়ালাম। বিকেল 04টা বাজে এখন, বাইরের পরিবেশটা খুব সুন্দর লাগছে আমার। বাগানের অর্ধেক অংশে ছায়া পড়ে গেছে আর অর্ধেক অংশে এখন সূর্য বিদ্যমান। অপরূপ মণিমুগ্ধকর দৃশ্য, চোখ ফেরাতে ইচ্ছে করছে না আমার। অনেকক্ষণ এভাবেই ছিলাম এখানে দাঁড়িয়ে একা একা। কিছুক্ষণ পরে সুজন এসে আমার পাশে দাঁড়াল। তারপর দুজনে একসাথে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি, তখন হঠাৎ আমার ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে সিনিয়র স্যার দেখে তাড়াতাড়ি হাতে নিলাম আন্ডারস্কোর। আমি হ্যালো শির। স্যার হ্যালো। আদিব কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? স্যার ভালো। তা তোমাদের ওইখানে কাজের কি খবর? আমি স্যার আমরা অনেকটা এগিয়ে গেছি। স্যার ওয়েল ডন। আমি জানতাম তোমরা পারবে। আমি ইনশাআল্লাহ স্যার খুব তাড়াতাড়ি এর একটা বিহিত করে ফেলবো আশা করি। স্যারের সাথে প্রায় আধ ঘন্টা কথা বলার পর ফোন কেটে দেয় আর ল্যাপটপ নিয়ে বসে দুজনেই কাজে ব্যস্ত হয়ে যায়। আমরা রুমে বসে কাজ করছি আর এদিকে ঘড়ির কাঁটা তরতর করে এগিয়ে চলেছে। রাতের খাবারের সময় হয়ে গেছে আর তাই আমি সুজনকে বলি নিচে চলার জন্য, খাবার খেতে হবে। তারপর দুজনেই নিচে চলে আসি। আমরা আসার পর এক এক করে সবাই আসে খাবার টেবিলের কাছে আর বসে পড়ে। সুজন বসেছিল ভাইয়ার পাশের চেয়ারে, হঠাৎ ওর ফোন চলে আসে, উঠে কিছুটা দূরে চলে যায় কথা বলতে, সেই ফাঁকে একজন এসে ওর চেয়ার দখল করে বসে পড়ে। সুজন এসে দেখে এই পাশের চেয়ারগুলো সব ব্লক আর তার স্পষ্ট মনে আছে সে এই পাশে বসেছিল। সুজন একে আমার চেয়ার দখল করল কে? বাবা ঠিকই তো, যিনি বসেছেন তিনি খেয়ে চলেছেন, তার নাকি খুব তাড়া। বাংলাদেশের ফ্রেন্ডরা তার জন্য ওয়েট করতেছে। হেসে মাটিতে লুটোপুটি খাওয়া আশা করি বুঝতে পারছেন কে বসেছে। সুজন কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছে। আমি এই সুজন, এই পাশে বসে পড় না এসে। সুজন বিভ্রান্ত মুখ। নিশির পিছনে কেউ কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, সেদিকে ওর কোনো খেয়াল নেই, আপন মনে খেয়ে যাচ্ছে। আমি তুই বসবি কিনা? এবার নিশি ঘাড়টা বাঁকা করে পিছনে তাকায়। সুজনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ওর সকালের কাহিনী মনে পড়ে যায়। নিশি হি এরিয়েট। মনি, ও এখনো এখানে কি করে? মা কি করে মানে? ও তো এখানেই থাকবে এখন থেকে। নিশি মানেটা কি? আঙ্কেল এত মানে তোমার বুঝতে হবে না, চুপচাপ খাও। খালামনি সুজন তুমি এই চেয়ারে বসে পড়। সবার ব্যবহার সুজন নিজের দিকে দেখে আর কিচ্ছু বলল না। খালামনির বলা চেয়ারে বসে পড়ল। আর নিশি চোখ কটমট করে ওর দিকে তাকিয়ে আবার খাওয়া শুরু করল। খাবার টেবিলে সবাই অনেক কথাবার্তা বলে, হাসাহাসি করে। আমরা খেয়ে দিয়ে রুমে চলে আসি। আমি সুজন এখন ঘুমিয়ে পড়। আর কাল কি করতে হবে মনে আছে তো? সুজন খুব ভালো করে। তারপর দুজনে কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে পড়লাম। আগামীকাল থেকে শুরু অন্যরকম চাল।
সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।